আমি পার্থপ্রতিম বিশ্বাস এবং আজিজুলদার কাছে যাবো। পার্থপ্রতিম দাদা, মানে যেটা হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী 2 বছর ধরে জানতেন। 2 বছর ধরে ফাইল ছিল, 2 বছর ধরে অন রেকর্ড ছিল, 2 বছর ধরে অভিযোগ ছিল। 25 জন শ্রমিককে জাস্ট মরতে দেওয়া হলো। এক্স্যাক্টলি আমি বলছি যে এর চেয়ে কী বলবো, যে নির্মম জিনিস যেটাকে বলা হয় যে এই যৌতুকগৃহে জীবন্ত মানুষ কিভাবে বাস করছে, এটা কলকাতার এই আগুন দেখলে এখন লোকে বুঝতে পারছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী যে স্লোগানটা দিতেন, আমি সেটাই বলছি যে তিনি বলতেন যে জেলায় জেলায় জল ধরো জল ভরো, আর তলার দিকে শাসক দলের নেতাকর্মীরা স্লোগানটা পাল্টে ফেলে বলছেন জলা ধরো জলা ভরো। ফলে এই যে জলা ধরো জলা ভরো করতে গিয়ে যেটা দাঁড়াচ্ছে যে আসলে এই জলাভূমির চরিত্র তো কেবল পাল্টাচ্ছে না, যে মানুষের জীবনের ঝুঁকিগুলোও পাল্টে যাচ্ছে একটার পর একটা। ফলে এখন দেখা যাচ্ছে যে এই যে জলাভূমি বুঝিয়ে যে নির্মাণটা হচ্ছে, এই নির্মাণের সাথে রাজনীতি কীভাবে জুড়ে যাচ্ছে আপনি যদি দেখেন, সৌমেন্দ্রবাবু রেফার করছিলেন, আপনি যদি 2011-12 থেকে স্যাটেলাইট ইমেজ দেখতে শুরু করেন এখনও পর্যন্ত 2023-24 পর্যন্ত, আপনি বুঝবেন যে কী হারে আরবানাইজেশন বেড়েছে এবং কী হারে অবৈধ নির্মাণ বেড়েছে ওই পার্টিকুলার অঞ্চল জুড়ে। এবং এর পেছনের ইকোনমিটা আপনাকে বুঝতে হবে, যে এই যে শেড তৈরি হচ্ছে, গুদাম তৈরি হচ্ছে, এই কথাটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে এবার এর থেকে কীরকম টাকা আসে। আমি আপনাকে বলছি, আপনি পার্ক স্ট্রিট তল্লাটে শহরের সবচেয়ে পশ এলাকায়, সেখানে যদি আপনি একটা ভাড়া নিতে চান দোকান, ধরে নিন আপনি 1000 স্কোয়ার ফিটের একটা দোকান নেবেন, আপনি রাফলি 100 টাকা পার স্কোয়ার ফিট, এই হচ্ছে যে রেঞ্জ, মানে 1 লক্ষ টাকা আপনার একটা লাগবে মাসে। আপনি যদি এবার যদি এরকম ফাঁকা জায়গায় এই যে গুদামটা তৈরি হয়েছে না, এটা 4000 স্কোয়ার ফিটের একটা গুদাম, 50 টাকা পার স্কোয়ার ফিট রেটে এই গুদাম হচ্ছে যে বিক্রি হয়, ভাড়া দেওয়া হয়, তাহলে 2 লক্ষ টাকাই একটা ফাঁকা গুদাম থেকে আপনি হচ্ছে আর্ন করতে পারেন। ফলে যদি বেআইনি নির্মাণ আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি একটা ন্যায্য ব্যবসার চাইতে দ্বিগুণ আয় করতে পারেন একটা অন্যায্য ব্যবসায়। এবং এটা কেবলমাত্র আনন্দপুর দেখাচ্ছে এরকম নয়, আপনি কারেক্টলি বলেছেন, মুখ্যমন্ত্রী জানতেন এবং মুখ্যমন্ত্রী জানা উচিত। এই কারণের জন্যই যে গোটা 12-14 বছর ধরে যে রিসোর্স মোবিলাইজ করছে শাসক দল না, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন পাথর, বালি, কয়লা, এগুলো তো সবকটাই হচ্ছে আমাদের ন্যাচারাল রিসোর্সেস। এখানে জলাজমি যেমন বুঝিয়ে করা হয়েছে, ওখানে আপনি যখন নদী খাত থেকে বালি তুলছে, নদীর খাত পাল্টে যাচ্ছে, নদীর বন্যার চরিত্র পাল্টাচ্ছে। আচ্ছা, সরকার রেভিনিউ লুজ করছে, কয়লার ক্ষেত্রেও তাই, বেআইনিভাবে পাচার হচ্ছে কয়লা, সরকার রেভিনিউ লুজ করছে। কিন্তু কমন জিনিস দেখবেন এই প্রত্যেকটাই, কয়লা হোক, বালি হোক, পাথর হোক, প্রত্যেকটাই হচ্ছে যে সরকারি আধিকারিক, প্রশাসন, তারা হচ্ছে জেগে ঘুমানোর পণ করেছে এবং তাদেরকে ঘুমিয়ে রাখা হয়েছে। এবং তাদের ঘুম পাড়ানোর মাসুল হিসাবে আমি আপনাকে বলছি এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে। এবং তাদের তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট বক্তব্য নিশ্চয়ই সুজিত বসুও শোনেন। 2024-এ সুজিত বসু তৃণমূল করতেন, ক্যাবিনেটে ছিলেন, আমার ধারণা সেই মিটিংয়েও উপস্থিত ছিলেন হয়তো। 24শে জুন 2024 মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিশ্চয়ই রাজীব কুমারও শুনেছে। কিন্তু তারপরেও সুজিত বসু 2026-এ কি অদ্ভুতভাবে এই আনন্দপুরে দাঁড়িয়ে এমন কিছু কিছু কথা বললেন যেটা শুনে মনে হচ্ছে কালকেই সুজিত বসু পলিটিক্সে এসছেন, পরশুদিন তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, এবং আজকে প্রথম তাকে মন্ত্রী করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যাও তো বাবা একটু আনন্দপুরে দেখে এসো। দেখুন তার বক্তব্যের অংশ রিপাবলিক বাংলার প্রতিনিধির সঙ্গে এই কথোপকথনটা। 32 ঘন্টা অতিক্রান্ত, 32 ঘন্টা অতিক্রান্ত, এই সবে 32 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। আপনি শোনেন, আপনি একটা কথাই বারবার বলছেন, এত মানুষের মৃত্যু হয়ে গেছে। ডিজি বলছেন ফায়ার অডিট হয়নি। আপনি আগে বলবেন, আগে এরা বলবেন। একজন করে একজন কেন ছিল না? কেন ছিল না? কেন নজরদারির অভাব? আপনি নিজেই আপনি বলুন, তাহলে আপনি বলুন, আপনি বলুন না, আপনি দাঁড়ুন, আপনি বলুন, তাহলে আপনি একটু বেশি কথা বলছেন, আর বাংলা তো বেশি কথা বলছেন। এফআইআরটা কার এগেনস্ট হবে? মালিকের এগেনস্টে ছাড়া কি অন্যর এগেনস্ট হবে? আপনার এগেনস্টে তো হবে না। যিনি এই অন্যায়টা করেছেন তার বিরুদ্ধেই হবে। কিন্তু অন্যায়টা এতদিন ধরে হলো, অন্যায়টা এতদিন ধরে হতে চললো কেন? প্রায় 2009-8-9 থেকে চলছে। আপনি তো বলছেন না তো ঠিক
ঠিকই আছে, আপনি বলেন, আপনারা বেশি একটু বলেন। গোয়াতেও তো একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে। কিন্তু গোয়ার মিনিস্টার গোয়াতে তো আপনি নন। না গোয়ার মিনিস্টার না, সেখানে তো 25টা লোক মারা গেছে। তো আমরা এইসব নিয়ে বলি না, কিন্তু আমরা একটা কথা বলতে পারি, প্রত্যেকটা ব্যাপারে ইনভেস্টিগেশন হবে, প্রত্যেকটা এনকোয়ারি হবে, প্রত্যেকটা কেসে এফআইআর হবে। জলাভূমি বুঝিয়ে এই কারখানা হলো কি করে? মন্ত্রী মশাই, জলাভূমি বুঝিয়ে কারখানা হলো কি করে? দাদা, ওয়েটল্যান্ড বুঝিয়ে কারখানা হলো কি করে? জলাভূমি বুঝিয়ে কারখানা কি করে? সবটা এটা তো ওয়েটল্যান্ড যারা দেখে ভূমি দপ্তর, তারা দেখবে নিশ্চয়ই। যদি জলাজমি বুঝিয়ে কেউ এসব করে থাকে, তার দায়িত্ব নিশ্চয়ই দেখবে, যারা দেখার দায়িত্ব তারা দেখে নেবে। এতগুলো মৃত্যুর দায় কার? এতগুলো মৃত্যুর দায় কার? দাদা, 32 ঘন্টা অতিক্রান্ত, 32 ঘন্টা পরে গতকালকে হ্যাঁ 32 ঘন্টা আমি তো না ঠিক আছে, না স্বজন আমি বলছি, আমি কালকের কিন্তু রাত 3টে থেকেই আছি এখানে, আসিনি, কিন্তু 3টে থেকেই সবার সাথে যোগাযোগ ডিপার্টমেন্টের সাথে আছে। কালকে আসতে পারিনি কারণ কাজটা চলছিল। আজ সকালবেলায় এসছি, দেখে যাচ্ছি, এসে তো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, কাজটা করতে হবে, মানুষগুলোকে উদ্ধার করতে হবে, এখানে আগুন নেভাতে হবে, এইটাই তো আমাদের কাজ। সেইগুলো করছে, লোকেদের কাজের মধ্যে ডিস্টার্ব করে আমি কি করব? স্বজনহারাদের পরিবার, তারা গতকাল রাত থেকে এখানে রয়েছে ইতিউতি, তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য কি ব্যবস্থা? ডিপার্টমেন্ট কি দায়ী? তাদের জন্য কি ব্যবস্থা? মন্ত্রী সুজিত বসু তিনি এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছেন, তার কাছে সরাসরি আমি প্রশ্ন করার চেষ্টা করব। দাদা, মুখ্যমন্ত্রী আসবেন? মুখ্যমন্ত্রী আসবেন? দাদা, মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আসবেন? মুখ্যমন্ত্রী তো খবর আসছে না। দাদা, মুখ্যমন্ত্রী আসবেন? একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়িয়ে, রাস্তা খারাপ আছে। এই মুহূর্তে মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থল পরিদর্শন করে যাচ্ছেন, ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বেরিয়ে যাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।